এ কি, টুনি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে গেল? টুনি তো নতুন বউ, এখন এ বনের কোনো কিছু ভালো করে চেনে না, তাহলে গেল কোথায়? বাদেও তো দেখছি না, এই হয়েছে এক ঝামেলা। একা ছিলাম তাই ভালো ছিল। এ কি টোনা, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, আমি তো রোজ এই সময় ঘুম থেকে উঠি। আমি তো তোমাকে ঘরে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছো গো? ভেবেছো তোমার নতুন বউ হারিয়ে গেছে? না মানে, তুমি তো এ বনে নতুন এসেছো, পথঘাট ভালো করে এখনো চেনো না, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। তা তুমি গিয়েছিলে কোথায় টুনি? আর এই মাটি তুমি কি করবে শুনি? আমি ওই পাশের পুকুর থেকে মাটি আনতে গিয়েছিলাম। তোমার ঘরে তো একটা উনুন পর্যন্ত নেই যে একটু রান্না বান্না করব। দেখে তো মনে হচ্ছে বাড়িতে কখনোই রান্না করনি। তাই এতদিন তুমি কোথায় খেয়েছিলে গো? আমি তো একাই, তাই ওই বাজারের হোটেলেই এতদিন খাওয়া দাওয়া করতাম। তা তুমি তো হোটেলেই খেতে পারো টুনি। হ্যাঁ, এটাই তো চিন্তা ভাবনা হবে তোমার। এখন থেকে বাইরের হোটেলে যাওয়া দরকার নেই। কাল থেকে আমি বাড়িতেই রান্না করব। আর আমি যা রান্না করব তোমাকে তাই খেতে হবে। তুমি আমাকে রান্না করার সব জিনিসপত্র এনে দিবে। ঠিক আছে টুনি, তুমি কোনো চিন্তা করো না। এরপর টোনা বাজারে যায় আর রান্না করা সব জিনিসপত্র টুনিকে এনে দেয়। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কি রে মা, তুই কোথায় যাচ্ছিস শাড়ি নিয়ে? তুমি কে মাসিমা? আর আমাকে তুমি চিনো কি করে? তুই তো আমাদের বনে থাকিস, তুই তো টোনার বউ তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো এর আগে কখনো তোমাকে দেখিনি মাসিমা। আমি তোকে দেখেছি রে মা। তা আম খাবি? এই গাছের আম খুব মিষ্টি। নে, দুটো আম নিয়ে যা। ঠিক আছে, দাও মাসিমা। আর এবার আমি পানি আনতে যাই। হ্যাঁ রে মা, যা। আমিও বাড়িতে চলে যাই, পরে একদিন সময় করে তোর বাড়িতে যাব। এরপর টুনি পানি আনতে যায় আর মিনু টুনটুনিও তার বাড়িতে চলে যায়। আর এভাবে সন্ধ্যা হয়ে যায়। টুনি, এখানে কেমন লাগছে তোমার? নতুন জায়গায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের এই চারপাশটা কত সুন্দর, কত গাছপালা, কত নদী, আর বনের পাখিরাও তো অনেক ভালো। আমার তো ভালোই লাগছে। তাহলে তো সবই ঠিক আছে, তবে এবার আমাকে খেতে দাও, অনেক রাত হয়ে গেছে। খেতে খেতে না হয় কথা বলা যাবে। এরপর টুনি টোনাকে খেতে দেয় আর দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে টোনা কাজে বেরিয়ে পড়ে। এ কি টোনা, তুই কাঠ কাটতে এসেছিস? তুই জানিস না সরকার থেকে নিয়ম হয়েছে জঙ্গলের গাছ যেমন খুশি তেমন কাটা যাবে না, জঙ্গলের গাছ সংরক্ষণ করতে হবে। তাই তুই বাড়িতে ফিরে যা, আজ থেকে আর গাছ কাটা যাবে না, বুঝেছিস? এ কি বলছো কালু দাদা, তাহলে আমরা এখন কি কাজ করব আর খাবোই বা কি? হ্যাঁ টোনা, কালু দাদা ঠিক কথাই বলেছে। তুই অন্য কাজ খোঁজার চেষ্টা কর, দেখবি তুই ঠিক একটা কাজ পেয়ে যাবি। ঠিক আছে কবুতর দাদা, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে টোনা সেখান থেকে বাড়িতে চলে যায়। এই কি টোনা, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? আজ কাঠ কাটবে না বুঝি? আসলে টুনি, আমার কাজটা আর নেই। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে টোনা টুনি দুজনে একটু চিন্তায় পড়ে যায়। টোনা, তুমি বেশি চিন্তা করো না। বেশি চিন্তা করলে আবার তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো, ঠিক একটা কিছু উপায় আমরা পেয়ে যাব। হ্যাঁ বউ, তাই যেন হয়, না হলে যে আমরা না খেয়ে মরে যাব। আগে আমি একাই ছিলাম, যেমন করে হোক দিন কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো তুমি আছো, তাই যে করে হোক একটা কাজ করতেই হবে। টোনা,
তুমি আমার জন্য চিন্তা করো না তো। একটা কাজ চলে গিয়েছে তো তাতে কি হয়েছে, আরেকটা কাজ ঠিক পেয়ে যাবে। কাজ না থাকার কারণে টোনা একটু মনমরা হয়ে যায়। আর তখনই টোনার বাড়িতে মিনু টুনটুনি চলে আসে। কি হয়েছে বাছা, তোরা এমন মনমরা হয়ে আছিস কেন? দুঃখের কথা কি বলবো মাসিমা, আমাদের যে সব শেষ হয়ে গেছে। এরপর টুনি মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে। আহারে মা, কষ্ট পাস না তোরা, আমি তোদেরকে একটা উপায় বলে দিব। দেখবি তোরা অনেক টাকা উপার্জন করতে পারবি। কি উপায় মাসিমা? যে কোনো একটা উপায়ে অনেক টাকা উপার্জন করতে হবে আমাদের। শোন তবে, তোর মেশো যখন বেঁচে ছিল তখন তোর মেশো নদীর ওপারে গিয়ে ফলের ব্যবসা করত, কারণ নদীর ওপারে ফলের অনেক চাহিদা। তোরা চাইলে নদীর ওপারে গিয়ে ফলের ব্যবসা করতে পারিস। তোর মেশো তো ফলের ব্যবসা করেই এত সয় সম্পত্তির মালিক হতে পেরেছে। মাসিমা, আমরা তো চাইলে নদীর ওপারে ব্যবসা করতে পারি, কিন্তু আমাদের তো নদীর ওপারে যাওয়ার মতো কোনো নৌকা নেই। আর নৌকা বানানোর মতো টাকা করিও এই সময় আমাদের হাতে নেই। তাহলে আমরা নদী পার হব কি করে? টোনা, আমি একটা উপায় পেয়েছি। সেই উপায়টা আমরা কাজে লাগাতে পারি। কি উপায় টুনি, আমাকে বলো। টোনা, আমাদের হাতে তো কোনো টাকা নেই, তাই আমরা নৌকা বানাতে পারবো না, কিন্তু কলা পাতা দিয়ে কলা পাতা ভেলা তো বানাতে পারবো। এতে আমাদের টাকাও লাগবে না, আবার আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। ও মা, বউ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। এটা তো আমি কখনো ভেবে দেখিনি। চলো তবে আমরা কলা পাতার ভেলা বানাবো। এরপর টুনি ও টোনা কলা পাতার ভেলা বানায়। আর সেই ভেলাতে করে টোনা নদীর উপরে ফল নিয়ে যায়। আর টোনা ফলের ব্যবসা শুরু করে। ফল নিয়ে যাও, ফল, তাজা তাজা ফল, একবার খেলে বারবার খেতে চাইবে। এ আবার কোথা থেকে আমার ব্যবসায় লালবাতি জ্বালাতে এলো? একে তো আগে কখনো এখানে ব্যবসা করতে দেখিনি। তবে কি এই টোনা নতুন ব্যবসায়ী? না, একে বেশি দিন এখানে ব্যবসা করতে দেয়া যাবে না। টোনা তার বানানো কলা পাতার ভেলাতে রোজ ফল নিয়ে যায়। আর নদীর ওপারে সুন্দরভাবে ব্যবসা করতে থাকে। আর ফলের ব্যবসা করে টোনার অভাবও দূর হতে থাকে। টোনা, মাসিমা আমাদের উপায়টা বলে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। মাসিমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। সৃষ্টিকর্তা যেন মাসিমার মঙ্গল করে, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। মাসিমা যদি আমাদের উপায়টা বলে না দিত, তবে আমরা এখনো কোনো কাজই খুঁজে পেতাম না, আর আমাদের সংসারে অভাবও দূর হতো না। এভাবে সেই দিন কেটে যায়। আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। টোনা প্রতিদিনের মতো আজও সকালে উঠে ফল নিয়ে কলা পাতার ভেলা করে ব্যবসা করতে যায়। আর এদিকে টোনার ব্যবসার উন্নতি দেখে শালিকের মনে অনেক হিংসা হতে থাকে। আরে, এই শয়তান টোনার জন্য দেখছি আমার আর ব্যবসায় চলবে না। না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। এই টোনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে আমার কাছ থেকে কেউ ফল কিনে নেবে না। ও মা, এখানে দেখছি কি সুন্দর একটা কলা পাতার ভেলা। এর আগে আমি কখনো কলা পাতার ভেলা দেখিনি। আজ যখন এত সুন্দর একটা কলা পাতার ভেলা পেয়েছি, তখন এই ভেলায় আমি উঠবো আর আমার অনেক মজা হবে। এরপর শালু কলা পাতার ভেলার কাছে যায়। আর কলা পাতার ভেলা যেই না শালু উঠে, ঠিক তখনই শালু চিৎকার করে ওঠে। আর শালিক তার মেয়ের চিৎকার শুনে শালুর কাছে আসে। একি মা শালু, তুই এখানে কেন এসেছিস? আমি তো টোনার জন্য এই কলা পাতার ভেলায় কাঁটা বিছিয়ে দিয়েছিলাম, আর তুই সেই কাঁটার আঘাত পেলি। তোর গা দিয়ে তো রক্ত বের হচ্ছে শালু।
কি শালিক দাদা, তুমি আমাকে কাঁটা দিয়ে আঘাত করতে চেয়েছিলে, আর সেই কাঁটার আঘাত তোমার মেয়েকেই লাগলো? অন্যের জন্য কাঁটা বিছিয়ে রাখলে সেই কাঁটায় নিজেকেই পড়তে হয়, বুঝেছো? আর তোমার মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, না হলে তোমার মেয়ে যে কাঁটার আঘাত সহ্য করতে পারবে না। হ্যাঁ টোনা, এক্ষুনি শালুকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দিস, আমি আর কখনো অন্যের উন্নতি দেখে হিংসা করব না। আমাকে দয়া করে ক্ষমা করে দিস, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই শালা কালু, রাত তো অনেক গভীর হয়েছে, তাড়াতাড়ি শীত খোর, নয়তো কেউ দেখে ফেললে পুরো বিপদ হয়ে যাবে। ওস্তাদ, আমি তো একা একাই মাটি খুঁড়ছি, আমার সাথে আপনি একটু হাত লাগালেই তো আরো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তা না করে আপনি শুধু ফুটবাবুর মতো ঘুরে বেড়াচ্ছেন। শালার কালুর ঘরের কালু, বেশি কথা না বলে চুপচাপ কাজ কর। বেচারা কালু তার ওস্তাদের কথা মতো কাজ করতে থাকে। এরপর দুজনে মিলে গর্ত করে আর সেই গর্তের মধ্যে দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তাড়াতাড়ি কর কালু, যা ওই দিকটাতে যা, জিনিসগুলো তুলে নে। তোমাদের চুরি করা শেষ হলো? হ্যাঁ হলো, কিন্তু কালু তুই মেয়েদের মতো কথা কেন বলছিস? ওস্তাদ, আমি মেয়েদের মতো কথা বলছি না, আমাদের পেছনে যে মেয়ে দাঁড়িয়ে আছে। দিদি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর চুরি করব না। এই নিন আপনার জিনিস, এবার আমরা আসি। না না, এভাবে বললে তো চলবে না। যেহেতু তোমরা আমার ঘরে চুরি করেছো, সেহেতু আমি চিৎকার করে এখন তোমাদের গণপিটুনি খাওয়াবো। না না ম্যাডাম, এটা আপনি একদম করবেন না, আমাদের ভুল হয়ে গিয়েছে আপনার ঘরে আসা। এই আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি বললেই তো আর চলে যাওয়া হলো না। এসে যখন পড়েছো, শাস্তি তো তোমাদের পেতেই হবে। ও ম্যাডাম, আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি, তাহলে আমাদের কেন গণপিটুনি খাওয়াতে চাইছেন বলুন তো? আমাদের যেতে দিন না ম্যাডাম। হ্যাঁ দিব, তবে একটা শর্ত আছে। কি সেই শর্ত বলুন ম্যাডাম, আমরা সেই শর্তটাই পূরণ করব। শর্তটা হলো আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না ঠিক নেই, জীবন্ত পাখিকে কি করে চুরি করব? এই কালু, তুই জানিস? না ওস্তাদ, আমি তো জানি না। তোর ওস্তাদও জানে না, তুই আবার জানবি কি করে? ম্যাডাম, আমরা আপনাকে চুরি করতে পারবো না। আমরা চোর হতে পারি, কিন্তু কোনো নারীকে চুরি করতে পারি না। চোর এসেছে আবার ধর্মের কথা বলতে। যদি আমাকে চুরি না করেছো, তাহলে আজ রাতেই হবে তোমাদের জীবনের শেষ রাত। ওস্তাদ, প্রাণে বাঁচতে চাইলে মেয়েটাকে নিয়ে চলুন পালিয়ে যাই, কেননা ভোর যে হতে চলেছে, কেউ এসে গেলে আবার আমাদেরই বিপদ হয়ে যাবে। ম্যাডাম তো নিজেই দরজা খুললে পালাতে পারে, সেখানে আবার আমাদের কেন প্রয়োজন? দরজার বাইরে দিয়ে তালা লাগানো আছে, আর আমি কিছুতে এখান থেকে একা পালাতে পারবো না, তাহলে ওরা আমাকে ধরে ফেলবে। আর তোমরা তো চোর, তোমরা আমাকে নিয়ে গেলে তোমাদের কেউ ধরতেও পারবে না। বুঝেছি, এখন আগে আপনাকে চুরি করতে হবে, তারপর আপনার কাহিনী শুনতে হবে। এরপর টোনা চোর আর কালু চোর টুনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার আপনাকে চুরি করে বাড়ি থেকে বের করে এনেছি, এবার আপনি আপনার রাস্তা মেপে এখান থেকে চলে যান, আমরা আর আপনাকে সাথে নিতে পারবো না। তোমরা এমন বিবেকহীন কেন বলো তো? একা একটা মেয়েকে এভাবে গভীর রাতে বাইরে ফেলে চলে যেতে চাইছো? আচ্ছা, বিপদে পড়ে গেলাম তো, চলুন। টোনা বিপদে পড়ে টুনিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা ঘুম থেকে উঠেই, এই, আপনি এবার আসুন তো, সকাল হয়ে গিয়েছে। একদম চুপ! আর একটা কথা বললে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডেকে আনবো, আর মার খাবো তোমাকেই বলে দিলাম। কি রে টোনা কালু, তোরা কাল রাতে কোথায় ছিলি? আবার কি তোরা অন্য কোথাও চুরি করতে গিয়েছিলি নাকি রে? তোদের কেন জানি বাড়িতে পেলাম না।
না না মিনু মাসি, আমরা একদম চুরি করতে যাইনি। আর আমি তোমাকে কথা দিয়েছি, তারপরও কি চুরি করতে পারি বলো? তা না হয় বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে একে আবার কোথা থেকে নিয়ে এলি? আমি টোনার বউ, আর কাল রাতে টোনা আমাকে বিয়ে করতে গিয়েছিল, চুরি করতে নয়। আরে টোনা, তুই এমন একটা কাজ করলি আর আমাকে বললিও না। আচ্ছা ঠিক আছে, করে যখন ফেলেছিস তখন তোদের আশীর্বাদ করি, তোরা অনেক সুখে থাক। এরপর মিনু সেখান থেকে চলে যায়। এই, আপনি মিনু মাসিকে মিথ্যে কেন বললেন? আপনি আমার বউ কি করে? আমি যদি মিথ্যে কথা না বলতাম তাহলে এতক্ষণে উনি বুঝে যেত যে তোমরা কাল চুরি করতেই গিয়েছিলে। যাও, তোমরা এবার হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। টোনা আর কালু অবাক হয়ে যায় আর টুনির দিকে তাকিয়ে থাকে। এরপর টুনি রান্নাঘরে গিয়ে রান্না করে নেয় আর দুই চোর হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নেয়। এটা যেন খাবার নয়, মনে হচ্ছে পুরো অমৃত খাচ্ছি। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হয়। এই শালা, খাচ্ছিস তো খা, এত কথা কেন বলছিস? হ্যাঁ শালা কালুর বাচ্চা কালু। এরপর কালু চুপচাপ খাবার খেয়ে নেয়। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর দুই চোর নিজেদের গায়ে তেল মাখতে থাকে। এই শালা, তাড়াতাড়ি কর। বাবা, কি সুন্দর, গায়ে তেল মেখে চুরি করতে চলে যাচ্ছে। আচ্ছা, এমন সুস্থ সবল শরীর নিয়ে কোনো কাজ না করে খেয়ে এমন চুরি করতে তোমাদের লজ্জা করে না? লজ্জা কেন করবে? হ্যাঁ, আমরা অসহায় ইতিম বলে আমাদের কেউ কোনোদিন কাজ দিতে চায় না, পারলে আমাদেরই ধরে মার। আর এদিকে আমাদের পেট বলতে তো কিছু আছে, আমরা যদি চুরি না করি তাহলে খাবো কি? হ্যাঁ, এই নাও টাকা, আর এটা দিয়ে দুজনে একটা দোকান দিবে, আর সেই দোকান দিয়ে তোমরা তোমাদের সংসার চালাবে, আর যেন কোনোদিন চুরি করতে না দেখি। না না, আমরা এতগুলো টাকা নিতে পারবো না, আর আপনাকে তো আমরা চিনিও না, টাকা নিব কেন? আমি তোমাদের টাকাগুলো ধার দিচ্ছি, আস্তে ধীরে টাকা রোজগার করে আমার টাকাগুলো আমাকে পরিশোধ করে দিও, কেমন? টোনা অবাক হয়ে টুনির দিকে তাকিয়ে থাকে। এরপর দুই চোর মিলে বাজারে যায় আর সুন্দর একটা মিষ্টির দোকান দেয়। এদিকে মিষ্টির দোকানটা ভালোই চলতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রেনু, অনেকদিন তো হলো টুনিকে আমরা বন্দি করে রেখেছি। এতদিনে হয়তো ওর মন বদলে গিয়েছে। ও আমাদের কথায় নিশ্চয় এবার রাজি হয়ে যাবে, বলো? তুমি আর কাকে রাজি করাবে শুনি? দেখো, পুরো ঘর একদম ফাঁকা, টুনি কোথাও নেই, আর ঘরের মধ্যে শীত খোরা। কত করে তোমাকে বলেছিলাম ওকে আটকে না রেখে আগে কাজটা সেরে নাও, কিন্তু কে শোনে কার কথা? এবার বোঝো মজা। আমি ওকে এত সহজে কোথাও যেতে দিব না, যে করে হোক আমি ওকে আবার খুঁজে বের করবই করব। হ্যাঁ, কে কোথায় আছিস? যা এক্ষুনি টুনিকে খুঁজে নিয়ে আয়। এরপর রাজুর চেলারা টুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। টুনি দেখুন, আজ আমরা অনেক টাকা রোজগার করেছি। তাহলে তো অনেক ভালো, আর আমি চাই আপনারা এভাবে এগিয়ে যান। সবই বুঝলাম, কিন্তু একটা সত্যি কথা বলবেন? কে আপনি, আর আপনি ওই ঘরে কেন বন্দি ছিলেন? আমি টুনি, আমার বাবা মা কেউ বেঁচে নেই, আর আমার বাবা মা আমার নামে অনেক সম্পত্তি রেখে গিয়েছে। আমার চাচা চায় আমি যেন আমার সব সম্পত্তি তাদের নামে করে দেই, আর তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে নেই, তাই আমাকে আটকে রেখেছিল। আর এবার যদি আমাকে খুঁজে পায় তাহলে আমাকে প্রাণে মেরে দিবে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আমার বাড়িতেই থেকে যাবেন। আর সেটা কি? সেটা
কিছু না, তাড়াতাড়ি খেতে দিন, ক্ষুধা পেয়েছে আমাদের। টুনি মুচকি হেসে টোনাকে খাবার দেয়। এরপর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা উঠে দোকানে চলে যায়। দিদি, আজ আমি দেরিতে দোকানে যাব, আপনি আজ আমাকে মজার কোনো খাবার বানিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে। এ কি কালু, তোরা তো ক্ষত কি করে হলো? আর টুনি কোথায়? ওস্তাদ, টুনি দিদিকে তার চাচা এসে জোর করে ধরে নিয়ে গেছে, আর আমি বাধা দেওয়াতে আমাকে ওরা এভাবে মেরেছে। না, এটা আমি কিছুতেই হতে দিব না। আর আমি আজ আমার জীবনের শেষ চুরিটাই করব, আর সেটা হলো আমার বউ চুরি। শুধু রাতটাকে গভীর হতে দে। এরপর টোনা আর কালু রাতের অপেক্ষা করতে থাকে আর নিজেদের গায়ে তেল মাখতে থাকে। আর অন্যদিকে টুনি, তোর সব সম্পত্তি আমাদের নামে করে দে, আর আমার দেখা ছেলেকে বিয়ে করে নে। টুনি, আমি কোনোদিনও তা করব না। প্রয়োজন হলে আমি মারা যাব, তবুও তোমাদের কথা আমি মেনে নিব না। এবার তোকে আর বেশি দিন নয়, শুধু আজ রাতটুকু মাত্র সময় দিলাম। এর মধ্যে তুই কি করবি দেখ, নয়তো কাল আমরা তোকে মেরে ফেলবো। এরপর রাজু আর রেনু ঘরের দরজা বন্ধ করে নিজেদের ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। এদিকে টোনা আর কালু বউ চুরি করার জন্য আবার ঘরে শীত ঘোরে আর টুনির কাছে যায় আর টুনিকে নিয়ে পালিয়ে অনেক দূরে চলে আসে। তোমরা তোমাদের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে কেন বাঁচালে বলো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি আমার বউ বানাবো, আর তাই আমি আমার বউকে চুরি করে এনেছি। এরপর টুনি মুচকি হেসে মুখ লুকায়। এরপর টুনিকে টোনা বিয়ে করে নিজের বউয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। টুনি, আমার কাজে যাওয়ার সময় হয়েছে, আমাকে খেতে দাও। তুমি বসো, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। টুনি, তুমি সাবধানে বাড়িতে থেকো, আর কারোর সাথে কোনো ঝামেলা করো না। আমি আসলাম, কেমন? একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো, বাড়িতে একা একা বসে থাকতে আমার ভালো লাগে না। কতদিন হলো বনে ঘুরতে যাই না, একটু বন থেকে ঘুরে আসি। বাসার তো সব কাজ শেষ, ঘুরতে গেলে মনটা ভালো লাগবে। যাই যাই। এরপর টুনি বনের দিকে বেরিয়ে পড়ে। টুনি সামনের দিকে উঠতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে। আরে বাহ, বনে তো অনেক ফুল ফুটেছে, ফুলে ফুলে ভরপুর বনটা দেখতে বেশ সুন্দর লাগছে। কালকে আবারও টোনাকে নিয়ে আসবো ঘুরতে। কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধা টুনিকে ডাকে। এই মা, কোথায় যাচ্ছিস? এদিকে আয় তো। আমি অনেক অসহায়, আমাকে একটু সাহায্য কর মা। বুড়িমা, আমি টুনি, আপনাকে কি সাহায্য করব বলুন? আমার কাছে তো কোনো টাকা নেই বা খাবারও নেই। না রে মা, আমি টাকা বা খাবার চাই না, আমার অনেক পিপাসা পেয়েছি। আমাকে একটু পানি এনে দে মা, আমি অনেক দুর্বল, তাই এখান থেকে চলতে পারছি না। তুমি শান্ত হও বুড়িমা, আমি এক্ষুনি নদী থেকে পানি আনছি। এরপর টুনি নদী থেকে পানি এনে বৃদ্ধাকে দেয় আর বৃদ্ধা খায়। শান্তি, একদম মনটা ভরে গেল। তুই অনেক ভালো রে মা, তুই যদি আমাকে পানি না খাওয়াতি তাহলে হয়তো পিপাসায় মরে যেতাম। আশীর্বাদ করো বুড়িমা, আমি আসলাম এখন। টুনি আবারও সামনের দিকে উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা
একটা সাপ একটা বড় ডালের নিচে চাপা পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, কেউ আমাকে এই ডালের নিচ থেকে বের করো। মরে গেলাম রে, আমি মরে গেলাম। ওরে বাবা রে, বাঁচাও। কে সাহায্য চাচ্ছ? আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি সাহায্য করব। এসো, আমার সামনে এসো। এই তো মন পাখি, আমি তোমার সামনে ডালের নিচে চাপা পড়ে আছি, দয়া করে বের করো আমাকে। পাশে আমার ছোট ছোট দুটো ছানা আছে, আমার জন্য ওরা অপেক্ষা করছে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে বোন। শান্ত হও, আমি এই ডালটা এক্ষুনি সরাচ্ছি। তুমি অনেক ভালো বোন, আমি আশীর্বাদ করি তুমি সারা জীবন সুখে থাকো। আর হ্যাঁ শোনো, আমি পাহাড়ের গুহায় থাকি, তোমার কখনো কোনো বিপদ হলে আমার কাছে এসো কেমন, আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। সাপটা চলে যায়। টুনি আবার সামনের দিকে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি সামনে একটা সোনালী ডিম দেখতে পায়। আরে আরে, এটা তো সোনার ডিম, এমন ডিম তো আমি কখনো দেখিনি। দেখি তো ডিমটা হাতে নিয়ে। এই ডিমটা সোনার নয়, এটা একটা জাদুই ডিম। আমি এই ডিমটা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। এই ডিম থেকে যে সন্তান জন্ম হবে সে অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। টুনি বোন, আমি এতক্ষণ তোমাকে অনুসরণ করেছি, তুমি অনেক ভালো। আমার ডিমটাকে তোমার সাথে নিয়ে যাও, দয়া করে আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করো, নয়তো আমার আত্মা শান্ত হবে না, কখনো শান্তি পাবে না। তুমি চিন্তা করো না, আমি এই ডিমটাকে আমার সাথে নিয়ে যাব, আর তা দিয়ে সন্তানকেও জন্ম দিব। এরপর আওয়াজ গায়েব হয়ে যায় আর টুনি ডিমটা নিয়ে বাড়ির দিকে উড়তে থাকে। মাঝপথে কণিকার সাথে টুনির দেখা হয়ে যায়। কি রে টুনি, তোর হাতে সোনার ডিম? এই ডিম তুই কোথায় পেলি? তোরা তো দেখে ধনী হয়ে গিয়েছিস। না না দিদি, এটা সোনার ডিম নয়, জাদুই ডিম গো, জাদুই ডিম। কি বললি? জাদুই ডিম কোথায় পেলি? বল বল টুনি, আমাকে সবটা খুলে বল। টুনি কণিকাকে সব কথা খুলে বলে আর সব শুনে কণিকা মনে মনে ভাবতে থাকে, জাদুই ডিম, এই ডিমটাকে তো আমি চুরি করবই। হ্যাঁ টুনি, এই জাদুই ডিম থেকে সন্তান আমি জন্ম দিব, আর আমি ধনী হব। হ্যাঁ, আমি অনেক ধনী হব। কি ভাবছো দিদি? কিছু না রে, যা বাড়িতে গিয়ে ডিমে তা দিতে থাক। কণিকা চলে যায় আর টুনি বাড়িতে এসে ডিমে তা দিতে থাকে। কিছুক্ষণ পর টোনা আসে। টোনা টুনিকে ডিমে তা দিতে দেখে অবাক হয়ে যায়। এ কি টুনি, তুমি ডিম দিলে কখন? তুমি তো গর্ভবতী ছিলে না, তাহলে এই ডিম কোথায় পেলে বলো আমাকে। আরে টোনা, অস্থির হয়েও না, আমি সব খুলে বলছি। সত্যি বলছো? আমি অনেক খুশি হয়েছি। যাক, অবশেষে বাবা ডাকতে শুনতে পাবো। তুমি আজ থেকে কোনো কাজ করবে না, শুধু ডিমে তা দিবে, আমি তোমার সব কাজ করে দিব। কি করে টুনি ডিমটা চুরি করব? কি করে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আমি বাজার থেকে মুরগির ডিম কিনে আনবো, আর সেটা সোনালী রং করে টুনি ডিমের সাথে বদল করব, আর আমি হব জাদুই ডিমের মা আর ধনী। যাই ডিম কিনে আনি। এই তো হয়ে গেছে, যাই এখন সুযোগ বুঝে ডিম বদল করে নিয়ে আসি। এরপর কণিকা টুনির বাড়ির দিকে উড়তে থাকে। এদিকে টুনি ডিম ঘরে রেখে নদীতে আসে আর এই সুযোগে কণিকা টুনির ঘরে প্রবেশ করে। বাহ, ভালোই হয়েছে, টুনিও ঘরে নেই, এখন ভালোই ডিমটা নিয়ে কেটে পড়ি।
কণিকা আসল জাদুই ডিমটা নিয়ে নকল ডিমটা রেখে চলে যায় আর কণিকা ডিমটাতে তা দিতে থাকে। এদিকে টুনি না জেনে খুশি মনে মুরগির ডিমে তা দিতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। এক পর্যায়ে টুনির ডিম থেকে মুরগির ছানা আর কণিকার ডিম থেকে জাদুই ছানা বেরিয়ে আসে। মা মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না মা। মা আমি মিষ্টি ফল খাবো। আমার সোনা, তুই তো জাদুই। আজ থেকে জাদু করে তুই তোর নিজের খাবার আর প্রয়োজনীয় সব কিছু করতে পারবি। নে এখন জাদু করে খাবার প্রকট কর আর খেয়ে নে। মা পারছি না তো, মনে হয় আমি জাদু জানা নই। কোনো জাদু শক্তি নেই তো আমার কাছে মা। তেমন কিছু না মা, তুই ছোট সেই জন্য মনে হয়। আচ্ছা ছেড়ে দে, তুই পরে চেষ্টা করিস। দাঁড়া আমি তোকে খাবার এনে দিচ্ছি। এরপর টুনি খাবার এনে দেয়। অন্যদিকে কণিকা জাদুই ছানাকে বলতে থাকে, এই ছানা, তুই জাদুই বুঝেছিস? তোকে পৃথিবীতে আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। দে এখন তাড়াতাড়ি আমাকে সোনার গহনা, মোহর আর হিরে দে। কি হলো, দে বলছি। কণিকার কথা শুনে জাদুই ছানা কণিকাকে একটা সোনার গহনা দেয়। গহনাটা নিয়ে কণিকা বলতে থাকে, কি ব্যাপার রে, আমাকে শুধু একটা গহনা দিলি কেন? আমি তো আরো কিছু চেয়েছি, সেগুলো দে বলছি। মা আমি আর এর বেশি কিছু দিতে পারবো না মা, আর বেশি লোভ ভালো নয়। কি বললি তুই? এর বেশি দিতে পারবি না আর আমাকে লোভী বলছিস? মোহর আর হিরে দে বলছি, নয়তো তোর চামড়া তুলে ফেলবো। বিশ্বাস কর মা, আমি এর বেশি আর দিতে পারবো না। বুঝেছি, সোজা কথায় তুই দিবি না। দাঁড়া তবে দেখাচ্ছি মজা। কণিকা লাঠি দিয়ে জাদুই ছানাকে মারতে থাকে আর জাদুই ছানা অনেক কান্না করে। ঠিক তখনই ওখানে জাদুই ছানার মায়ের আত্মা আসে আর বলতে থাকে, তোর সাহস তো কম নয়, একেই তো তুই আমার ছানাকে ডিম অবস্থায় বদল করেছিস, চুরি করে নিয়ে এসেছিস, তার উপর আবার ওকে মারছিস। লোভী কোথাকার, তোকে তো আমি কঠোর শাস্তি দিব। এরপর আত্মা জাদু করে কণিকাকে পাথরের মূর্তিতে পরিণত করে আর ছানাকে নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি ওদেরকে দেখে বলতে থাকে, এ কি, কে তোমরা আর এখানে কি চাই? এরপর আত্মা সব কথা খুলে বলে। ও তাই তো বলি, আমার মুরগির ছানার জাদুই ক্ষমতা নেই কেন? আয় আয় জাদুই ছানা, আমার বুকে আয়। আমার সন্তানকে দেখে রেখো বোন, আমার সময় নেই, আমি আসি। এরপর থেকে টুনি জাদুই ছানা আর মুরগির ছানাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।